Dear audience, welcome you all to this learning session. Today we are going to discuss SSC Chemistry Chapter 5 Chemical Bonding. আশা করছি যে তোমরা সবাই এই ক্লাস থেকে উপকৃত হবে, বিশেষ করে স্পেশালি যারা বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সনে এবং ইংলিশ মিডিয়াম রয়েছে তাদের সবার উদ্দেশ্যেই আমি কম্বাইন্ডলি বাংলা এবং ইংলিশ দুটোই ব্যবহার করবো, যাতে করে ইউ হ্যাভ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং কেমিক্যাল বন্ডিং। যারা আমার আগের লেকচারগুলো ভিডিওগুলো দেখো নাই, তারা আগের ভিডিও দেখে নিতে পারো, যাতে করে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। কারণ প্রতিটি জিনিসই ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে, যাতে করে কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং তোমাদের কারোর কাছে কেমিক্যাল বন্ডিং শেখার জন্য বা কেমিক্যাল বন্ডিং বোঝার জন্য বা পড়ার জন্য কারোর কাছে যেতে না হয়। সেই বিষয়গুলো মাথায় রেখে আমি এই ডিজাইনটা করেছি। সো আই থিঙ্ক দ্যাট ইট উইল হেল্প ইউ so much to understand regarding the chemical bondings and the natures and the properties and the consequences that are important for the exam. So let's start. তাহলে আমরা আজকে কেমিক্যাল বন্ডিং এর এসএসসি কেমিস্ট্রি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার 5 আলোচনা করতেছি। এই চ্যাপ্টার থেকে আমরা যে বিষয়গুলো শিখতে চাই সেটি হচ্ছে যে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ কোভালেন্ট বন্ড, অর্থাৎ সমযোজী বন্ধন কি, সোডিয়াম এন্ড সোডিয়াম আয়ন ডিসক্রিমিনেশন ইন সাইজ, সোডিয়াম ও সোডিয়াম আয়নের আকারের পরিবর্তন কেন হয় সেটা। এবং আরেকটি বিষয় আমরা শিখবো, সেটি হচ্ছে যে একটা মৌল ধরে নিলাম যে মৌলটার নাম হচ্ছে এক্স। এই এক্স মৌলটা আয়নিক এবং কোভালেন্ট বন্ড দুটাই গঠন করতে পারে, কিন্তু আরেকটা মৌল ওয়াই সেটা শুধুমাত্র কোভালেন্ট বন্ড গঠন করে না, কিন্তু আয়নিক বন্ড গঠন করে। তো কি কি প্রপার্টিস থাকলে একটা এলিমেন্টের কোভালেন্ট এবং আয়নিক বন্ড গঠিত হতে পারে, এবং কি কি প্রপার্টিস থাকলে শুধুমাত্র একটা এলিমেন্ট সমযোজী বন্ধন গঠন করে। তাহলে আমরা এখান থেকে যে জিনিসগুলো শিখবো সেটি হচ্ছে কোভালেন্ট বন্ড মানে হচ্ছে সমযোজী বন্ধন, আর আয়ন তো আমরা জানি চার্জযুক্ত পরমাণু বা পরমাণুকে আয়ন বলে বা পরমাণু সমষ্টিকে আয়ন বলে। তাহলে সোডিয়াম আয়ন বলতে আমরা বুঝবো যে সোডিয়াম একটা পরমাণু, এই সোডিয়াম পরমাণুতে একটা যদি চার্জ তৈরি হয় তাহলে সেটা সোডিয়াম আয়ন হয়ে যায়। সোডিয়াম পরমাণুতে কি ধরনের চার্জ তৈরি হতে পারে এটা কি আমাদের ধারণা আছে? সোডিয়াম পরমাণুতে সবসময় পজিটিভ চার্জ তৈরি হয়, কেন নেগেটিভ হয় না? এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমাদের কাছে থাকলো। যারা পারো তারা তো পারোই, যারা পারো না তারা অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবে, বা আমাকে কমেন্টে দিলেও আমি এটা বলে দেবো। এটা কুইজ থাকলো যে কেন সোডিয়াম নেগেটিভ হয় না, সবসময় কেন আমরা সোডিয়ামকে পজিটিভ হিসেবে দেখি। তাহলে আমরা আলোচনায় চলে যাই সরাসরি। প্রথমত হচ্ছে যে আমরা যদি এটি জানতে চাই যে সমযোজী বন্ধন কাকে বলে, তাহলে আমরা বুঝবো এরকম বিষয়টা যে সর্বশেষ শক্তি স্তরের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। আণবিক বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটি রয়েছে সেটি হচ্ছে আণবিক বন্ধনের ক্ষেত্রে দুটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এর মাধ্যমে গঠিত হয়, আর সমযোজী বন্ধন যেটা করে সেটা হচ্ছে সমান যোজনী শেয়ার করে। সমযোজী মানে হচ্ছে সমান যোজনী শেয়ার করে আর কি। অর্থাৎ যে একটা বন্ধন গঠন করতে যে দুটি ইলেকট্রন ব্যবহৃত হয়, দুটি পরমাণু থেকে দুটি ইলেকট্রন আসে, এসে একটি বন্ধন গঠিত হয়। সেই বন্ধন গঠনের সময় যে বন্ধন ইলেকট্রন গুলো শেয়ার হয়, সেই শেয়ারকৃত ইলেকট্রনের উপরে দুইটা পরমাণুরই সমান অধিকার থাকে। এইভাবে যে বন্ধনটা গঠিত হয় তাকে আমরা সমযোজী বন্ধন বলি। যেমন আমরা যদি ইয়ের দিকে তাকাই, একটা উদাহরণ হিসাবে মিথেন দিকে তাকাই, তাহলে আমরা জানি যে মিথেনের সাথে কি আছে, চারটি একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত আছে। এটা অনেক প্রাথমিক কথা, তোমরা জানো, তারপর আমি আলোচনা করছি। চারটি হাইড্রোজেন যে একটা কার্বনের সাথে গঠিত আছে, একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন গঠিত থাকার উদ্দেশ্য হচ্ছে যে কার্বনের একটা ইলেকট্রন এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন, দুই পরমাণু দুটি করে একটি করে ইলেকট্রন দিয়ে একটা ইলেকট্রন জোড় বা ইলেকট্রন যুগল বা ইলেকট্রন পেয়ার গঠন করে। এই ইলেকট্রন পেয়ারটা বন্ধনের মাঝখানে অবস্থান করার ফলে যে দুটো ইলেকট্রন দুটো পরমাণু থেকে আসলো, সেই দুটো ইলেকট্রনের পরে বা ইলেকট্রন পেয়ারের উপর বা ইলেকট্রন জোড়ের উপরে দুটো পরমাণুর সমান অধিকার থাকে। দিস ইজ ইম্পর্টেন্ট ফর কোভালেন্ট বন্ড, যে the electron that is coming from the two element to different element, the right or the of the electron pair or electrons that is shared between the two element will have the same right. এই কথাটা মনে রাখতে হবে, will have the same right. তাহলে এইভাবে যেটা গঠিত হচ্ছে সেটাকে আমরা সমযোজী বন্ধন বলছি। যেমন হচ্ছে যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন এগুলোর ক্ষেত্রে। এরপরে আমরা আসি পরের যে কোশ্চেনটা আমাদের 2 নম্বরে, সোডিয়াম এন্ড সোডিয়াম আয়ন
ডিসক্রিমিনেশন ইন সাইজ, মানে বলা হচ্ছে যে সোডিয়াম এবং সোডিয়াম আয়নের আকারের ভিন্নতা দেখা যায় কেন, কি এমন পার্থক্য থাকতে পারে। প্রথমত হচ্ছে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে যদি আমরা তাকাই, এটা অনেক সিম্পল একটা জিনিস যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো 11টা ইলেকট্রনের আমরা জানি যদি রাদারফোর্ড মডেল চিন্তা করি, রাদারফোর্ড মডেল চিন্তা করলে আমরা একটু রাদারফোর্ড মডেলটা দেখে আসি। এই যে এটা সার্কুলার অরবিট, এই যে এগুলোকে এক একটা করে কক্ষপথ বলে। এটা হচ্ছে প্রথম কক্ষপথ, আর এটা হচ্ছে সেন্ট্রো বা নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এগুলোভাবে চলতে থাকবে তৃতীয় চতুর্থ এরকম। আমরা জানি যে বিউরির ল অনুযায়ী 2n² যে একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে সেটা কিন্তু বের করা যায়। সেই ক্ষেত্রে আমরা জানি যে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, তারপর কক্ষপথে কয়টা থাকে, 8টা ইলেকট্রন থাকে। তাহলে 8টা আর প্রথম কক্ষপথে 2টা, তাহলে 8 আর 2 কত? তো 8 আর 2 হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে যদি হয়, এটা যেহেতু অক্সিজেন সেহেতু আমরা এখানে হিসাবটা মিলবে না, কিন্তু হচ্ছে যে সোডিয়ামের ক্ষেত্রে এখানে থাকবে কয়টা, এখানে থাকবে 2টা আর এখানে থাকবে 8টা, তাহলে 8 আর 2 তো 10, আর একটা ইলেকট্রন থাকে, এই একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে থাকে। তো তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত হওয়া উচিত? 2n² ফর্মুলা যদি আমরা বসাই, তাহলে 2 ইন্টু n এর মান কত, 3, তাহলে 3², তাহলে 2 ইন্টু 9, 3 9, তাহলে 9 দুগুণে 18টা হবে, 18টা ইলেকট্রন হওয়ার কথা তৃতীয় কক্ষপথে, কিন্তু আছে হলো একটা। তারপরে 17টা ইলেকট্রন যদি সোডিয়াম পরমাণু আরো পায়, কারোর কাছ থেকে ধার পায়, তবেই না তৃতীয় কক্ষপথটা স্টেবল হয়। তো 17টা ইলেকট্রনকে নিয়ে আসতে এবং ইলেকট্রন রিলিজ করতে কিন্তু সমপরিমাণ এনার্জি খরচ হয়। তো সোডিয়াম পরমাণু স্বাভাবিকভাবেই 17টা ইলেকট্রনকে নিজের কাছে নিয়ে আসতে চাইবে না, তার থেকে সে চাইবে কি একটা ইলেকট্রন ছেড়ে দিতে। দিস ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য মেটাল। এটা মনে রাখতে হবে, মেটালিক সাবস্টেন্স যেগুলো আছে সেগুলো সবসময় ইলেকট্রন রিলিজ করতে চায়। সুতরাং একটা ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়, সোডিয়ামের এই যে তৃতীয় কক্ষপথে যে একটা ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটা রিলিজ হয়ে যায়। রিলিজ হয়ে গেলে তখন কি হবে, রিলিজ হয়ে গেলে যেটা হবে, এই তৃতীয় কক্ষপথটা চলে যাবে। তখন তৃতীয় কক্ষপথটা চলে গেলে থাকবে হচ্ছে আহ 2টা কক্ষপথ, প্রথম কক্ষপথে 2টা আর পরের কক্ষপথে 8টা, তাহলে 8 আর 2 10টা, 10টা ইলেকট্রন। তাহলে কি আকার ছোট হয়ে গেল না আয়নের ক্ষেত্রে? আর যদি সোডিয়াম আয়ন না হয়ে সোডিয়াম পরমাণু হয় তখন কি হবে, 11টা ইলেকট্রন থাকবে। তার মানে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, আর বাইরের কক্ষপথে এসে একটা। এবার বুঝে গেছে ডিসক্রিমিনেশনটা। আচ্ছা, এরপরে আমরা যাই হচ্ছে 3 নম্বর কোশ্চেন, যে একটা পরমাণু বা একটা মৌল কি করছে, যে আয়নিক বন্ড এবং কোভালেন্ট বন্ড দুটো গঠন করছে, আর একটা কি করছে, যে শুধুমাত্র কোভালেন্ট বন্ড গঠন করছে। আমরা নিশ্চয়ই আয়নিক বন্ড এবং কোভালেন্ট বন্ড সম্পর্কে জানি, আলোচনা করা হয়েছে এর আগে। যাদের এই আয়নিক বন্ড এবং কোভালেন্ট বন্ডের ধারণাটা ক্লিয়ার নেই, তারা প্রথমে আয়নিক বন্ড এবং কোভালেন্ট বন্ডটা দেখে নিতে হবে, তারপরে এটা পড়লে ভালো হবে বা এই ভিডিও লেকচারটা শুনলে ভালো হবে। তো আমরা প্রথমে ডিসকাশনে যাই। যেটি উদ্দীপক দেওয়া আছে কোশ্চেনে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স মৌলে 4টি এবং ওয়াই মৌলে 12টি ইলেকট্রন রয়েছে। উদ্দীপক মানে হচ্ছে এক্স এর, আমরা যদি এখানে এক্স আর ওয়াই কে আমরা একটু দেখে আসি। এক্স ওয়াই বলতে এখানে কি, চিত্রে এটা তোমরা পেয়ে যাওয়া পরীক্ষা হলে, মানে এক্সটা হচ্ছে এটা, আর ওয়াইটা হচ্ছে এইটা, ম্যাগনেসিয়াম। তাহলে এক্সটা হচ্ছে অক্সিজেন আর ওয়াইটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এইটা কিন্তু এই কোশ্চেনের সাথে থাকবে। সো আমরা যদি এক্স মৌল বলতে যেটা বোঝাচ্ছি সেটি হচ্ছে এইটা, আর ওয়াই মৌল বলতে বোঝাচ্ছি যেটা সেটা হচ্ছে এইটা। তাহলে এক্স মৌলের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে এটা হলো এক্স মৌলের 8টি, 2 আর 2 4 5 6 7 8, 8টা মৌল, 8টা আছে কার, অক্সিজেন। আর ওয়াই মৌলে আছে 12টি, 12টা কার, ম্যাগনেসিয়ামের। তাহলে আমরা প্রথমে এটা বুঝে আসি যে এক্স মৌলটি অক্সিজেন এবং ওয়াই মৌলটি ম্যাগনেসিয়াম, অর্থাৎ উল্লেখিত এক্স ওয়াই তথা এই যে কোশ্চিনে এখানে যে যে মৌলটার কথা বলা হচ্ছে, যদি এক্স মৌলটা অক্সিজেন হয়, এক্স মৌলটা যদি অক্সিজেন হয় আর ওয়াই মৌলটা যদি ম্যাগনেসিয়াম হয়, আমরা একটু দেখি যে যদি x equal to oxygen and y equal to হয়, তাহলে x equal to যদি অক্সিজেন এবং ওয়াই মানে, তাহলে যৌগটা হচ্ছে কি, কিন্তু
যৌগটা এসে দাঁড়াচ্ছে হলো আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আমরা এবার একটু যদি ভিতরের দিকে তাকাই তাহলে দেখবো যে ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা যে বন্ধন গঠিত হয় তাকে আমরা আয়নিক বন্ড বলি। এটা আয়নিক বন্ডের ডেফিনেশন অনুযায়ী সকল পরমাণু স্থিতিশীলতা লাভের জন্য সংশ্লিষ্ট নিষ্ক্রিয় রাশির ইলেকট্রন বিন্যাস অষ্টক বা দ্বিত্বক বিন্যাস লাভ করতে চায়, অর্থাৎ each and every element has a tendency to achieve the stable position. আচ্ছা, তাহলে আমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের দিকে এখন তাকাই, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে যে এটা হচ্ছে 4টা 5টা 6টা, আর এখানে আছে 2টা, এটা তো স্টেবল। আর এখানে আছে 4 এই 2 আর 2 4 5 6 আর 7 8 আর 2টা হলে কিন্তু স্টেবল হয়ে যায়। তার মানে এর 2টা ইলেকট্রনের চাহিদা রয়ে গেছে, 2টা হলে স্টেবল হবে। অনুরূপভাবে ম্যাগনেসিয়ামে দেখি আমরা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা পাচ্ছি হলো 12টা ইলেকট্রন, তাই না? তার মানে এর হচ্ছে প্রথম কক্ষপথে আমরা পাচ্ছি 2টা, তারপরের কক্ষপথে 8টা, তাহলে আপনার যে 10 আর বাইরের কক্ষপথে রয়েছে কটা? 2টা। তো ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, যেমন এই যে এটা একটা আর এই যে এটা একটা। নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে দেবে, দিয়ে নিয়ন এর ইলেকট্রন বিন্যাস বা 6টি ইলেকট্রন গ্রহণ করা দরকার। তাহলে আমরা দেখলাম যে ম্যাগনেসিয়ামের যে বাইরের কক্ষপথে যে 2টো ইলেকট্রন আছে, আমরা অনুরূপভাবে নিয়নের যদি ইলেকট্রন বিন্যাস দেখি, নিয়নের কিন্তু হচ্ছে 6 আর 4 কয়টা ইলেকট্রন আছে? 10টা, তাই না? ম্যাগনেসিয়ামের যদি প্রথম কক্ষপথের 2টা, মানে এই যে এইটা আর এইটা, দ্বিতীয় কক্ষপথের এই যে এই 8টা এই লাইনে যেগুলো আছে, আর 8টার যে 10 এই 10টা নিয়ে যদি থাকি তাহলে কিন্তু নিয়নের ইলেকট্রন কনফিগারেশন চলে আসে, কারণ নিয়নেরও 10 আছে। নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন, নিয়ন একটা আর্গন গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলে, তো নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশনে চলে আসে। নিয়ন আর্গন ক্রিপ্টন এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তো এই নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশনে চলে আসে, মানে একটা স্টেবল পজিশনে চলে আসে। সুতরাং স্বাভাবিকভাবে ম্যাগনেসিয়ামের টেন্ডেন্সি থাকবে যে এই 2টো ইলেকট্রনকে রিলিজ করে দিয়ে ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হওয়া। অনুরূপভাবে অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখেছি যে ওর টেন্ডেন্সি থাকবে যে 2টো ইলেকট্রন পেলেই সে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করবে বা করতে পারবে। সুতরাং তার টেন্ডেন্সি থাকবে 2টো ইলেকট্রন গ্রহণ করা। এই একইভাবে অক্সিজেনের পক্ষে 6টি ইলেকট্রন ত্যাগ করা প্রায় অসম্ভব। এইখান থেকে 6টি ইলেকট্রন ত্যাগ করে দিলে প্রচুর পরিমাণে এনার্জি চলে যাবে, যেটা অক্সিজেন চাইবে না। অনুরূপভাবে আহ অনুরূপভাবে হচ্ছে ম্যাগনেসিয়ামও এই 2টো ইলেকট্রন রেখে আরো রিকোয়ার্ড যে কয়টা ইলেকট্রন দরকার তৃতীয় কক্ষপথের জন্য সেগুলো নিয়ে আসতে চাইবে না। তাহলে যদি এই ম্যাগনেসিয়াম যদি 2টি ইলেকট্রন ছেড়ে দেয়, অনুরূপভাবে অক্সিজেন যদি 2টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কিন্তু একটা যৌগ ফর্ম করে দেয় এবং দুজনেই স্টেবল পজিশন অর্জন করে। বেসিক্যালি হচ্ছে এই দুজনেই স্টেবল পজিশন গ্রহণ করার জন্যই কিন্তু হচ্ছে বন্ধন ফর্ম করবে, দ্যাট ইজ ম্যাগনেসিয়াম অক্সাইড গঠিত হবে। তাহলে অক্সিজেন কি করবে? 2টো ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে কি হবে? অক্সাইড আয়নে পরিণত হবে। 2টো ইলেকট্রন গ্রহণ করবে, অক্সিজেন 2টো ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে অক্সাইড অক্সিজেন আয়নে পরিণত হবে। অনুরূপভাবে ম্যাগনেসিয়াম কি করবে? অক্সিজেন অনুরূপভাবে ম্যাগনেসিয়াম হচ্ছে 2টো অক্সিজেন ছেড়ে দিবে। কেন ছেড়ে দিবে? প্রথমে আমরা এখানের দিকে অক্সিজেনের দিকে তাকাই, এটা হচ্ছে অক্সিজেন, তার 2টো ইলেকট্রন দরকার, সুতরাং 2টো ইলেকট্রন গ্রহণ করে কি করবে? নিয়ন বা নিষ্ক্রিয় গ্যাসের গঠন বিন্যাস অর্জন করবে। অনুরূপভাবে ম্যাগনেসিয়ামের এই বাইরের 2টো ইলেকট্রন, এইটা আর এটা বেশি আছে, বা এই 2টাই মাত্র ইলেকট্রন রয়েছে, এই 2টো ইলেকট্রনকে জন্য সে নিষ্ক্রিয় গ্যাস অর্জন করতে পারছে না, সুতরাং সে 2টো ইলেকট্রন ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় গ্যাস অর্জন করবে। এবার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। আসলে অক্সিজেন কেন 2টা ইলেকট্রন গ্রহণ করবে আর ম্যাগনেসিয়াম বা 2টা ইলেকট্রন কেন ছেড়ে দেবে, এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? আশা করছি এইটুকু ক্লিয়ার হচ্ছে। এই দুটার কারণেই বেসিক্যালি ম্যাগনেসিয়াম আর অক্সিজেন যৌগ গঠন করবে। তাহলে আমরা দেখি যে উৎপন্ন অক্সাইড আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়ন দ্বারা আকর্ষিত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড গ্রহণ করবে, অর্থাৎ ইলেকট্রন আদান গ্রহণ এবং আদানের মাধ্যমে প্রদান এবং গ্রহণের মাধ্যমে সৃষ্ট ম্যাগনেসিয়াম অক্সাইড বা ক্যাটায়ন এবং অক্সিজেন আয়ন অক্সাইড অক্সিজেন আয়ন যেটা অ্যানায়ন মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা ম্যাগনেসিয়াম অক্সাইড গঠিত হবে। তাহলে আমরা দেখলাম যে এখানে কিন্তু ইলেকট্রন শেয়ার হলো না, কি হলো? একজন ছেড়েই দিচ্ছে আর একজন গ্রহণ করছে। এই যে একজন ছেড়ে দেওয়া একজন গ্রহণ করা, এটাকে বলি আমরা আয়নিক বন্ধন, যেটা একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা একে অপরের সাথে সংযুক্ত হয়ে যায়। অতএব আয়নিক বন্ধনের সংজ্ঞা অনুসারে এক্স ওয়াই অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ আয়নিক বন্ধন। তাহলে আমরা একটি জিনিস দেখলাম যে
এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড কি করলো, আয়নিক ও সামাজিক বন্ধন যৌগ গঠন। অক্সিজেন এখানে অক্সিজেন এবং ম্যাগনেসিয়াম ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি তাহলে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হলো, সেটি হচ্ছে যে দুইটা মৌল তারা তাদের নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জনের জন্যই ইলেকট্রন একজন ত্যাগ করেছে, আরেকজন গ্রহণ করেছে। এবং এই ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ যেহেতু সংঘটিত হচ্ছে এবং সেই ইলেকট্রনের উপরে একদমই ছেড়ে দেওয়া হচ্ছে, সুতরাং এটা একটা আয়নিক বন্ধনের প্রপার্টিজের মধ্যে পড়ে। দ্যাটস ওয়াই ম্যাগনেসিয়াম অক্সাইড আয়নিক বন্ধন গঠন করছে। অনুরূপভাবে অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে সেও কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করছে। এই কারণেই ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন হচ্ছে। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমরা যে তিনটি প্রশ্ন আলোচনা করতে চেয়েছিলাম আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এই এখান থেকে এই কনসেপ্ট ক্লিয়ার হবে। যাদের সমস্যা থাকবে তারা কমেন্ট করলে ওখান থেকে আমরা উত্তরগুলো নিয়ে কোনো এক সময় আলোচনা করা যাবে আবার। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আমাদের এই ক্লাসটি। আশা করছি তোমাদের এই সংক্রান্ত আলোচনাটি উপকার দিবে এবং পরবর্তী এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 5 এর রাসায়নিক বন্ধনের পরবর্তী লেকচারে ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ করলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।